নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পরকীয়া সন্দেহ, স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। হাইলাকান্দিতে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি, জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। শ্রীকুনা মাছঘাটে এক রাত্রে 4টি দোকান চুরি, 60টি গ্যাস সিলিন্ডার ও কয়েক লক্ষাধিক টাকার জিনিস নিয়ে যায় চোরের দল। মাতৃভূমির সেমিতে ইসলামাবাদ 11 ব্রাদার্স, শনিবার হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। এবারে সংবাদ বিস্তারিত। পরকীয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামীর। এমন সন্দেহে স্ত্রীর 2টি হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। ওই গ্রামের রফিকুদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় 6 বছর আগে বিয়ে করেছিলেন। রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকে কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রী পরকীয়া লিপ্ত সন্দেহ হয়ে বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো। এর মধ্যেও গত 6 বছরে 3টি সন্তানের মা হন রুবি। কাজের সূত্রে গত 3 বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকতো সে বেঙ্গালুরুতে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের। এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন। গত মাস 4 আগে এক সালিশ সভার মাধ্যমে বিষয় নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরেন তিনি। তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে রেখে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক। গত মাস 1.5 আগে ফিরে আসে সে। আবারও স্ত্রী পরকীয়ায় লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক। বৃহস্পতিবার ফের কোনো এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির উপরে রুবির 2 হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক। পালিয়ে যাওয়ার পর সন্তান সহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছেন রুবি। অজ্ঞান হয়ে পড়েন রুবি। প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দিলে বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে প্রতিবাদী সভার পর স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্করের নেতৃত্বে জেলা কংগ্রেসের কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিবাদী মিছিল হাইলাকান্দি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে বিদ্যুৎ বিভাগের এপিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার প্রত্যাহার করা সহ রাজ্যের বিজেপি সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিরুল হক লস্কর, জেলা কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর সহ আরো অন্যান্য কংগ্রেস পদাধিকারীরা। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস কমিটির সভাপতি শামসুদ্দিন বড়লস্কর জুলুফ জানান যে আজকের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি জানান যে এপিডিসিএল এর জেনারেল ম্যানেজারে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবির বিষয়টি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর জানান যে বিজেপি সরকার এই স্মার্ট মিটারের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। তিনি আরো জানান অতি সত্বর এই স্মার্ট মিটার প্রত্যাহার করে নেওয়া না হলে হাইলাকান্দি জেলা কংগ্রেস পরবর্তীকালে আম জনতাকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ওরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। পঞ্চায়েত ইলেকশন আগে বিশাল শোর উপরে বিজেপি থেকে অনেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করবে। সবাইকে নমস্কার। আচ্ছা, যোগদান নিয়ে বললেন, এখন স্মার্ট মিটার নিয়ে একটু বলুন। এই প্রশ্নটা সভাপতির জন্য কি আশ্বাস পেলেন এপিডিসিএল এর তরফ থেকে আপনারা? দেখুন, আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এপিডিসিএল মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কার্যালয়ে আমরা ঘেরাও করেছি। আসামের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিধানসভা সমষ্টি অনুযায়ী ঘেরাও কার্যসূচি হচ্ছে। আমাদের দাবি যে এই যে স্মার্ট মিটার যেটা লাগানো হয়েছে, আমরা জনগণের স্বার্থে বা জনগণের যে দুঃখ দুর্দশা হচ্ছে যেভাবে এই স্মার্ট মিটার লাগানোর পর, কিন্তু সেটা আসাম সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছিল এই স্মার্ট মিটারটা শুধু বাণিজ্যিক বা অফিস আদালতে বসানোর জন্য, কিন্তু আসাম সরকার আদানি এবং আম্বানির সঙ্গে আমার হিমন্ত বিশ্ব শর্মা গোপন চুক্তি করে আসামের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি গ্রামে এই স্মার্ট মিটার লাগিয়ে জনসাধারণের যে সহজ
জনসাধারণকে যেভাবে অর্থনৈতিকভাবে যেভাবে উনি হয়রানি করছেন তারই প্রতিবাদে আজকে আমরা এপিডিসিএল ঘেরাও করেছি এবং জেনারেল ম্যানেজারের কাছ থেকে আমরা একটা আশ্বাস আমরা পেয়েছি। আমাদের দাবি ছিল যে ইতিমধ্যে যতটুকু স্মার্ট মিটার লাগাই দেওয়া হয়েছে, লাগানো স্মার্ট মিটারটা যেটা আছে সেটা অতি সত্ত্বর ঊর্ধ্ব করে পুরানো যেটা স্মার্ট মিটার, এটাও ইলেকট্রনিক স্মার্ট মিটারটা আছে, আমাদের আগে যেটা ছিল এটাও কিন্তু স্মার্ট মিটার বলে, এটাও ইলেকট্রনিক। এটার বিল ঠিকই ছিল, কিন্তু স্মার্ট মিটার যেটা লাগানো হয়েছে সেটা আপাতত ঊর্ধ্ব করার একটা প্রথম প্রস্তাব দিচ্ছে। দ্বিতীয় প্রস্তাব, হাইলাকান্দিতে এখনো প্রায় 20,000-এর মতো স্মার্ট মিটার আনা হয়েছে আরো মানুষের ঘরে লাগানোর জন্য। আমরা তাদেরকে বলেছি যে যত সময় এটা সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত নতুন করে কোনো স্মার্ট মিটার কারো ঘরে না লাগানোর জন্য। তো উনি আশ্বাস দিয়েছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তিনি আমাদের এই দাবি মানার ব্যাপারে উনি সহমত হয়েছেন। শ্রীকোনা মাঝঘাটে এক রাত্রে 4টি দোকান চুরি, 60টি গ্যাস সিলিন্ডার ও কয়েক লক্ষাধিক টাকার জিনিস হাতিয়ে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত্রে কাছাড় জেলার শ্রীকোনা মাঝঘাটে একসঙ্গে 4টি দোকান ঘরে হানা দেয় চোরের দল। হানা দিয়ে নগদ অর্থ সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ 60টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। দোকানের মালিকরা বলেন, সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে দেখেন দোকানের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং দোকানের অনেক জিনিসপত্র নেই। তাই এই অবস্থা দেখে অসহায় হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দোকানের মালিকরা চোরের ঘাঁটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মাঝঘাটেতে বাড়ি, এটা হইলো গিয়ে আমার দোকান। কালকে রাত্রে আমার দোকানটা শুরু হয়েছে, আনাইছি টানা, এখন আইসে দেখি টানা কিতা করে। আমরা এটা তাড়াতাড়ি মানে একটু যে অ্যাকশন চাই যে এটা কে করলো। এক লোকের 60টা দোকান শুরু করে লইছে, অনেক টাকার মাল নিছে। এরকম যদি চলা অবস্থা থাকে তখন কিরকম হইব? আমরা গরিব মানুষ, যাওই হয়, আমরা অত কষ্ট করিয়া দোকান একটা খুলছি, তখন যে এরকম ছুরি চুচরা এরকম শুরু করে এদের সব নিচে 60টা সিলিন্ডার নিল, তারপর অত টাকার মাল নিল। তখন বারে বারে যে দোকানে চালান দোকান এটা তো আমরা লেগা সম্ভব না। আমরা গরিব মানুষ, আমরা তো এরকম অত তো আমরা মিলিয়া মানে এটাই আমরা মানে যেতে তাড়াতাড়ি অ্যাকশনটাও হয়। শুক্রবার তৃতীয় দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল ইসলামাবাদ 11 ব্রাদার্স। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ব্রাইট স্টার ক্লাবকে ট্রাইবেকারে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের গোলরক্ষক ডিসেম্বর। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন ডিএসওর বদরুদ্দিন মজুমদার ও ধলাই জিবির প্রাক্তন সভাপতি ভূষণ পাল। শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে AR ভাগা ও নাজি এন্টারপ্রাইজ পরস্পরের মুখোমুখি হবে। এই খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এখানে আয়োজন করে, আর এই মাঠটা আপনারা জানেন এটা বিএনএমপির খেলার মাঠ, বাম নিত্যানন্দ হায়ার সেকেন্ডারি খেলার মাঠ। এই অঞ্চলের খেলাপ্রেমী মানুষ সবসময় এই কাপের জন্যে প্রতি বছর অপেক্ষা করে থাকেন কখন মাতৃভূমি এই কাপের আয়োজন করবে। প্রতি বছর এই অঞ্চলে এই খেলায় প্রায় লক্ষাধিক মানুষের আশপাশে ভিড় হয় ফাইনালে। প্রতিটা খেলায় হাজার হাজার মানুষের ভিড় থাকে। আর আমরা এই অঞ্চলের মানুষ যারাই এখানে আসেন, আপনারা লক্ষ্য করেছেন প্রতি বছর খেলাপ্রেমী মানুষ, বড় শান্তিপ্রিয় মানুষ। এখানে এরকম কোনো খেলা হয়নি যে খেলায় সামান্যতম মতভেদ বা সামান্যতম বিবাদ হয়। সবাই খুব সুন্দর করে খেলাকে যাতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি তার জন্য প্রয়াস করেন। আজকে এখানে কোয়ার্টার ফাইনাল আপনারা দেখলেন, এত ভালো খেলা। এই ভালো খেলা আমরা সবাই উপভোগ করলাম। আর সবার পক্ষ থেকে মাতৃভূমিকে, বিএনএমপির কর্তৃপক্ষকে, এই অঞ্চলের মানুষকে, খেলাপ্রেমী যারা দর্শকরা আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসি প্রতি বছর, এবার কোয়ার্টার ফাইনাল থেকে আসা শুরু করেছি এজন্য
আপনারা জানেন এখানের বিধায়ক ছিলাম, সাংসদ হওয়ার পরে দিল্লি যেতে হয়, আমার ধলাইয়ের মানুষকে আমি দেখতে পাই না সবসময়। তো ধলাইয়ের মানুষেরও সাক্ষাৎ হলো, সঙ্গে ভালো খেলা উপভোগ করলাম। আর এখানে আমাদের কিছু আপনারা জ্ঞাত, এখানে আমরা অডিটোরিয়াম বলুন বা যাই বলুন, আমরা এখানে কিছু ব্লক নির্মাণ করতে যাচ্ছি। 1-2টা হয়েছে, বাকি আরও 2টার কাজ চলছে। তো এগুলোর কাজটাও কখনো হয়েছে হয়নি এটা দেখার জন্য এসেছি। সব মিলিয়ে আমি আপনাদের মাধ্যমে আমাদের সেমিফাইনাল এবং ফাইনালে আসবেন, এই অঞ্চলের মানুষ আসবেন, ভালো করলাম মাতৃভূমির পক্ষ থেকে। এই অঞ্চলের মানুষ আপনারা আসবেন। ধলাইয়ের মানুষের হৃদয়ে আপনি আছেন। এখানে দেখেছি আপনি এই মাঠের আজকে অন্তত 20,000 আমরা অনুমান করছি দর্শক। একটা কাজ আপনাকে করতে হবে, নিশ্চিত হবে 2টা গ্যালারি হয়ে যাবে, এটা স্যাংশন ফাউন্ডেশন করতে পারেন, বাকিটার জন্য আমরা চেষ্টা করছি। আর ফাইনালে আমরা আশা করবো প্রায় লক্ষের আশেপাশে মানুষ থাকে। দেখেন আপনারা প্রতি বছর আমরা সবাইকে অন্তত 20,000 আমরা অনুমান করছি দর্শক। একটা কাজ আপনাকে করতে হবে, নিশ্চিত হবে 2টা অসাংবিধানিক ও সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। বিগত কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে ক্রমাগত সাম্প্রদায়িক মন্তব্য করে যাচ্ছেন অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি অসম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে অসমকে কোনো অবস্থায় মিয়াল্যান্ড বানাতে দেবেন না এবং নিম্ন অসমের মুসলমান অধিবাসীরা যদি উজান অসমে যান বা থাকেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। উল্লেখ্য যে একটি কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যে উজান অসমের 30টি সংগঠনের যৌথ মঞ্চ মুসলমান জনগোষ্ঠীর লোকেদের 7 দিনের মধ্যে উজান আসাম ছাড়ার ফতোয়া দিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দুর্ভাগ্যজনক এবং এমন অসাংবিধানিক মন্তব্যের জন্য তার পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এদিন যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, একের পর এক চরম আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন। আসামের বিভিন্ন জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ও সদ্ভাবের সম্পর্ক আছে সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন। বিগত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে, ফ্লাডের ইস্যু, ইউনিভার্সিটি, জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন। ইদানিং তিনি যে মন্তব্য করেছেন তা ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য ভারতবর্ষের ইতিহাসে বোধহয় শোনা যায়নি। তিনি বলেছেন যে উজানের অর্থাৎ নিম্ন আসামের বঙ্গমূলের মুসলমানরা বিভিন্ন কাজে আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয় মানুষকে, এবং যেহেতু ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের সূত্রে যেতেই পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার আসামে বিভিন্ন জনজাতি সংগঠন বঙ্গীয় মূলের মুসলমানদের এবং বাঙালিদের টার্গেট করছে, হেনস্থা করছে এবং মারামারি প্রহার পর্যন্ত করতে উদ্যত হয়েছে। সেখানে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সেই সব দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু তিনি তা না করে আসামের বিধানসভায় দাঁড়িয়ে এই গরিমাপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এই জনগোষ্ঠীকে নিম্ন আসামের মানুষদের নিম্ন আসামের মানুষদের তিনি আপার আসামে গেলে সুরক্ষার দায়িত্ব তিনি নিতে পারবেন না। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে জনজাতি সংগঠন যে হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল, তার পিছনে তার প্রশ্রয় ও মদত ছিল, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই।
এবং সাংবিধানিক একটা পদে আসীন হয়ে তিনি এই মন্তব্য করেন যে এক ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্যে জনগণ এক জায়গা থেকে অনেক জায়গায় গেলে তিনি তার সুরক্ষার দায়িত্ব নিতে পারবেন না। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন। তিনি আসামের মানুষদের সুরক্ষা দিতে যেহেতু ব্যর্থ, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, তিনি গৃহমন্ত্রী হিসাবে ব্যর্থ এবং তার উচিত পদত্যাগ দেওয়া। মনে রাখতে হবে যে আসাম কিন্তু একটি জনগোষ্ঠীর নয়। আসাম রাজ্যে যেমন বর্ণহিন্দু অসমিয়ারা আছেন, সেই রকম ভাবেই বঙ্গীয় মূলের বাঙালি হিন্দুরা আছেন, বাঙালি মুসলমানরা আছে, চা জনগোষ্ঠীর মানুষ আছে, ডিমাসা আছে, কার্বিরা আছে, বড়ো আছে, বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মারোয়ারি মানুষ আছে, বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মানুষ এখানে আছে। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে চলতে হবে। তার এই মনোভাব যদি থাকে তাহলে তিনি আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন না। তার পদত্যাগ করা উচিত এবং তার জন্য শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া সহ কিছু জায়গা একটি অহোম ল্যান্ড ঘোষণা করে সেই জায়গার তিনি সিইও বনে যান, সেটাই তার জন্য ঠিক আছে। স্বতন্ত্র 3-4টি জেলা নিয়ে আপার আসামের আহোম ল্যান্ড বানিয়ে সেটার মুখ্যমন্ত্রী তিনি হয়ে যান, কিংবা অহোম অটোনমাস কাউন্সিলের সিইও ওনাকে বানিয়ে দেওয়া হোক। কিন্তু আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি উপযুক্ত নন। তার মন্তব্যে এটা প্রমাণিত এবং তার উচিত তার মন্তব্যের দায় নিয়ে পদত্যাগ করা। এটা আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং তিনি যে ভুল পরিসংখ্যান দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, মনে রাখতে হবে যে আসামে কিন্তু বঙ্গীয় মূলের মুসলমানরা কিন্তু ওরাও খিলঞ্জিয়া এবং আসাম গঠনে, আসামের অর্থনৈতিক উন্নতিতে তার অনেক ভূমিকা আছে। সেই ময়মনসিংহের মুসলমানরা যারা চর চাপড়ি অঞ্চলে এসেছে, যারা আজকে কৃষি ব্যবস্থা সহ মাছ উৎপাদন না হলে আসামে সম্ভবই হতো না, সেই অবদান মনে রাখতে হবে। এবং প্রব্রজনের মিথ্যা গল্প তিনি বানিয়ে বলছেন যে নিম্ন আসামের বিভিন্ন জায়গা থেকে নাকি হিন্দু জনগোষ্ঠী সরে যেতে হয়েছে। তাহলে উনি কি করছেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং সেটার পরিসংখ্যান কোথায়? প্রব্রজন যদি কারো হয়ে থাকে তাহলে আসামের মাটি থেকে বাঙালি দ্বারা বিতাড়িত হয়েছে, বারবার বিতাড়িত হয়েছে, 80-র দশকে বিতাড়িত হয়েছে, গণহত্যা হয়েছে নেলিতে, এবং এখনো বাঙালিদের প্রব্রজন হচ্ছে। প্রব্রজন যদি কারো হয়ে থাকে তাহলে আসামের যারা বেকার যুবক যুবতী তাদের বিভিন্ন রাজ্যে ছোটখাটো কাজ দিয়ে চলে যেতে হচ্ছে এবং অনেকে ফিরে আসতে পারছে না, বিভিন্ন যন্ত্রণা ভোগ করছে, অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, তাদের প্রব্রজন হচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে তিনি তার পদের গরিমা রেখে যেন মন্তব্য করেন এবং ইতিমধ্যে বিরোধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। রিক্রিয়েশনাল ফিশারিজ উদ্বোধন হলো উদারবন্দের চুলটাকান্দিতে। 30শে আগস্ট 2024 ইংরেজি তারিখে মহারাষ্ট্রের পালঘরে প্রধানমন্ত্রী কর্তৃক মৎস্য প্রকল্পের উদ্বোধন হলো। পুরো ভারতবর্ষে 1200 কোটি ব্যয়ে ফিশারিজ প্রজেক্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়। ভারতের বিভিন্ন রাজ্যে যেমন অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মণিপুর, হিমাচল প্রদেশ, অসম, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, দমন ও দিউতে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর হয়। উধারবন্দের দুর্গানগর দ্বিতীয় খণ্ডের চুলটাকান্দিতে দ্য লেক ফ্রন্ট নামে একটি রিক্রিয়েশনাল ফিশারি উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কাছাড় জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। চুলটাকান্দিতে এটা রিক্রিয়েশনাল ফিশারিজ একটা প্রজেক্ট।
এটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে বানানো হয়েছিল 2021 সালে। তো এটা আজকে এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে আজকে এটা ইনগুরেশন হওয়ার কথা ছিল। আর সেই জন্য NFDB যেটা ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদ, ওনারা এই প্রজেক্টগুলো দেখাশোনা করে। ওনারা বলেছিলেন আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এটা ইনগুরেশন করা হবে। আর সেই জন্য আমরা সব ডিপার্টমেন্টের অফিসার সহ অন্যান্য কর্মচারীরা আশপাশে যেগুলো কৃষক মেন কৃষক যেগুলো ভাই বোন আছে তারা ওনাদেরকেও আমরা আহ্বান জানিয়েছিলাম। ওনা সবাই আছে। আর আজকে প্রধানমন্ত্রী মহাশয় এটা ভার্চুয়ালি এটা ইনগুরেশনের জন্য এখান থেকে মহারাষ্ট্রের পালঘাট থেকে ওনা করতেছে। আমরা সবাই এটা উপভোগ করতেছি। আমরা সেই জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। এটা প্রজেক্টটা ছিল টোটাল 50 লক্ষ। এর মধ্যে উনি ছিলেন জব বেনিফিশিয়ারি সুদীপা দে, উনি ছিল মহিলা মানে ওমেন ক্যাটেগরি, ওর জন্য উনি 60% মানে 30 লক্ষ গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছিলেন, বাকি 20 লক্ষ ওনার অন্য পক্ষ থেকে দিয়েছে। এটা আসলে এই ধরনের কথা না, এটা মানে কি হয়, এটা টার্গেট দেওয়া হয়। তো আমার কাছাড় ডিস্ট্রিক্টে 2021-22 সালে টার্গেট একটা দেওয়া হয়েছিল, এটা রিক্রিয়েশনাল ফিশারিজ নামে। তো টার্গেট যদি থাকে হয়তো বানাতে পারবেন, টার্গেট না দিলে তো গভর্নমেন্টের সাবসিডি নাই কেউ বানাতে পারবেন না। सोनवाल जी, माननीय उप मुख्यमंत्री, माननीय पूरे देश केंद्रीय राज्य मंत्रीगण, माननीय महाराष्ट्र के सभी मंत्रीगण, माननीय विधायकगण और यहाँ उपस्थित आप सभी साथी, आज माननीय प्रधानमंत्री जी ने मछली उत्पादन से जुड़े 1564 करोड़ रुपए के योजनाओं का शिलान्यास किया है और लोकार्पण किया, जिसमें फिशिंग हार्बर्स, एक्वा पार्क, बायोफ्लॉक, केज कल्चर, एक्वाकल्चर सिस्टम, क्वालिटी फिश सीड्स और ट्रांसपॉन्डर्स को लॉन्च किया है उन्होंने, जो मछली के उत्पादन के दिशा में एक लंबी दूरी तय करेगी और मछली का उत्पादन बढ़ेगा। प्रधानमंत्री जी और इस पूरे योजना से जो 1564 करोड़ रुपए की आज योजना का आदरणीय प्रधानमंत्री जी ने लोकार्पण और शिलान्यास किया है, इससे प्रत्यक्ष और अप्रत्यक्ष रूप से लगभग 5,25,000 लोग को रोजगार मिलेगा, वो उस रोजगार से जुड़ेंगे। ये आज के कार्यक्रम का है, इसलिए हम आदरणीय प्रधानमंत्री जी को विभाग की तरफ से, मछली विभाग की तरफ से, मत्स्य विभाग की तरफ से उनका हार्दिक अभिनंदन और धन्यवाद करते हैं कि आज उन्होंने समय दिया इन योजनाओं का शिलान्यास करने। 1564 करोड़ रुपए आदरणीय प्रधानमंत्री जी की परिकल्पना है कि 2047 में हम विकसित भारत बनाएंगे, इससे प्रत्यक्ष और उसका लक्ष्य लेकर पूरी दृढ़ शक्ति के साथ और दूरदृष्टि के साथ प्रधानमंत्री जी ने जो 2 निर्णय लिया, 2019 में इन्होंने मत्स्य विभाग और पशुपालन विभाग को अलग विभाग बनाया और उसके साथ साथ प्रधानमंत्री मत्स्य संपदा योजना को प्रारंभ किया। उसने मत्स्य उत्पादन के क्षेत्र में क्रांति लाने का काम किया है। मत्स्य उत्पादन आज हमारा बढ़ा है। प्रधानमंत्री मत्स्य उत्पादन योजना और उसका अगर आप उत्पादन की बात करें तो पिछले 9 वर्षों में मछली का उत्पादन दोगुना हो गया। 2013-14 तक जहां मात्र 95.79 लाख टन का मछली उत्पादन होता था, 2022-23 में उत्पादन के क्षेत्र में क्रांति लाने का काम किया। देश में दोगुना 1,175.45 लाख टन मछली का उत्पादन हुआ, जो 13-14 के बराबर में दोगुना है। उसी तरह आदरणीय प्रधानमंत्री जी, आपके नेतृत्व की सरकार ने इस देश में मछली के निर्यात को जो बढ़ावा दिया है,
निर्यात को जो बढ़ावा दिया है उसने यहाँ के मछली उत्पादकों को की आर्थिक स्थिति को संपन्न करने का काम किया है। आज जो 2013-14 में जहाँ मात्र 30,213 करोड़ रुपए का निर्यात होता था, आपके नेतृत्व में 9 वर्षों के अंदर 60,523 करोड़ रुपए का निर्यात हुआ है। 123 देश हैं इस विश्व के जो हमारे मछली को लेते हैं और उसमें सबसे बड़ा देश यूएसए है, यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका, जो हमारा सबसे बड़ा बाजार में ये है। और आदरणीय प्रधानमंत्री जी, आज जो आपने एक ट्रांसपॉन्डर को लॉन्च किया है वेसल कम्युनिकेट एंड सपोर्ट सिस्टम के तहत, यह ट्रांसपॉन्डर देश के अंदर विकसित किया गया है और इसको आज आपने लॉन्च किया है। 1 लाख ट्रांसपॉन्डर जितने मैकेनाइज और मोटराइज्ड वेसल्स हैं सभी में लगाया जाएगा और हर मछुआरे को जो वेसल्स में मछुआरे होंगे उनको मुफ्त में ये ट्रांसपॉन्डर दिया जाएगा जो किसी भी एंड्रॉयड फोन के साथ जुड़ सकता है। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পরকীয়া সন্দেহ, স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। হাইলাকান্দিতে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি, জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। শ্রীকুনা মাছঘাটে এক রাত্রে 4টি দোকান চুরি, 60টি গ্যাস সিলিন্ডার ও কয়েক লক্ষাধিক টাকার জিনিস নিয়ে যায় চোরের দল। মাতৃভূমির সেমিতে ইসলামাবাদ 11 ব্রাদার্স, শনিবার হবে 4র্থ কোয়ার্টার ফাইনাল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।